আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের সেকেন্ড ক্লাস। সো সাধারণ গণিতে সেকেন্ড ক্লাস। সো যারা প্রথম ক্লাসটা করো নাই, প্রথম ক্লাসটা আমাদের ফ্রি ক্লাস ছিল, আশা করি অনেকেই ক্লাসটা করছো। আমরা একটা দীর্ঘ সময়ের একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম। সো আশা করছি তোমরা সবাই ক্লাসটা করে ফেলছো। যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা করে নিবা, সেটা তোমার জন্য কিন্তু খুবই উপকার হবে। সো প্রথম ক্লাসটা কিসের উপর ছিল? প্রথম ক্লাসটা আমাদের ছিল হলো সেট এবং ফাংশনের বেসিক এবং এমসিকিউর উপরে। সো আজকে হলো সেই ধারাবাহিকতায়, যেহেতু বেসিক এবং এমসিকিউ হয়ে গেছে, সো আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ এই চ্যাপ্টারের একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল টাইপ নিয়ে আলোচনা করব এবং কিছু সৃজনশীল আমরা সলভ করানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, তোমাদের একটু কষ্ট করে জানা যেত যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাও তো। ওকে, আচ্ছা, দ্রুত একটু গ্রুপে জানাই দাও তো যে ক্লাস শুরু হয়ে গেছে। একটু কেউ একজন গ্রুপে নক দিয়ে মেসেজটা দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। সবাই যুক্ত হয়ে যাও। ওকে, সবাই যুক্ত হয়ে যাও। ওকে, গুড। আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, আমরা সময় নষ্ট না করি, ক্লাসটা শুরু করে দিই। আমরা প্রথমত বারবার বলে দিচ্ছি, আজকের ক্লাসটা যারা করতেছো, যারা পূর্বের ক্লাসটা করো নাই, আজকের ক্লাস হলো 2 নাম্বার ক্লাস। যারা প্রথম ক্লাসটা করো নাই অবশ্যই প্রথম ক্লাসটা করে নিবা, কারণ প্রথম ক্লাসে আমরা কি কি শিখছিলাম বলে দিই। সেট এবং ফাংশনের সম্পূর্ণ চ্যাপ্টারের একদম এভরিথিং বেসিক শিখছিলাম। দেন আমরা ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করেছি। সো যারা ক্লাসটা মিস দিছো অবশ্যই ক্লাসটা করে নেওয়ার চেষ্টা করবা। আর আজকের ক্লাসে আমরা সেট এবং ফাংশনের একদম সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো প্রথমত চেক করে দেখি যে এই যে আজকে যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারের সৃজনশীলটা কি আসলে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে বুঝবা? তুমি এই ছকটার দিকে তাকাও যে প্রতি বছর তোমার প্রত্যেকটা বোর্ডেই কিন্তু একটা করে সৃজনশীল এই চ্যাপ্টার থেকে আসে। সো তুমি খুব সহজে ধরে রাখো, এটা তো আমরা স্কুল বোর্ড নিয়ে আলোচনা করতেছি। যদি তুমি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকো তাতেও কোনো প্যারা নাই ভাই, মাদ্রাসা বোর্ডে শিওর থাকো সেট এবং ফাংশন থেকে একটা সৃজনশীল তুমি মাস্ট বি পাবা। সো আমি একটু লিখে দিতেছি, দেখো, যদি তুমি মাদ্রাসা বোর্ড হও, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা বোর্ড যদি হও, একটা সিকিউ পাবা, 1 সিকিউ। ঠিক আছে, মাদ্রাসা বোর্ড হলে তুমি একটা সিকিউ এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবা। সো বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য, সবার জন্য, একেবারে যারা একদম ম্যাথে খুবই দুর্বল তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা একটা মানে মানে কি বলে এটারে,
তুমি মানে ফেল বাঁচানোর জন্য একটা উপায় হিসেবে তুমি ধরে নিতে পারো যে এই চ্যাপ্টারটা তুমি পড়ে গেলে, পরিসংখ্যান পড়ে গেলে তুমি ইজিলি পাস করে ফেলবা। সো এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সো গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। চলো আমরা এই চ্যাপ্টারের বেসিক তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আজকের ক্লাসের মেইন টপিকস মানে মেইন উদ্দেশ্য থাকবে আমাদের সৃজনশীলগুলো সলভ করা, যে এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো কিভাবে আসে এবং সৃজনশীলগুলো আমরা কিভাবে সলভ করব। তাহলে চলো আমরা প্রথম যে সৃজনশীলটা দেখতেছি এটা হলো আমাদের ঢাকা বোর্ড, মানে একদম রিসেন্টলি কোশ্চেন, এই বছরের কোশ্চেন, মানে গত বছর আসছে যে ঢাকা বোর্ড 2025 সালের কেমন একটা সৃজনশীল আসছে। এখান থেকে দেখি আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে সৃজনশীলগুলো, বিশেষ করে 2000 আপডেট যে সৃজনশীলগুলো 2025 সাল, 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 24 সাল, এই সৃজনশীলগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর অল্প কিছু সলভ করার পরেই দেখবা কি তুমি বুঝতেই পারবা যে এই টপিকসটাই বারবার আসতেছে, কি কোশ্চেনগুলো বারবার আসতেছে, তখনই তোমার কিন্তু আর সব সলভ করতে হবে না। তুমি মেইন টপিকস কয়েকটা সিরিয়ালে সলভ করে গেলে দেখবা কি পরবর্তীতে এই সেম কোশ্চেনটাই রিপিট আসতেছে। বুঝতেছো? তাহলে চলো আমরা কিছু ম্যাথ সলভ করি, কিছু সৃজনশীল সলভ করি, তাহলে তুমি আশা করি বুঝতে পারবা। তো আমরা প্রথমত সবচেয়ে বেশি যে কমন কোশ্চেনটা পাই সৃজনশীলের ক্ষেত্রে, স্টুডেন্ট আমাদের নর্মালি বলে থাকে যে স্যার আমি পারি, আমি এই চ্যাপ্টারটা পারি, বাট কোশ্চেন যখন আসে কোশ্চেনটা ধরে কিভাবে অ্যান্সারটা করতে হবে সেই জিনিসটা আমি পারি না। বা কোশ্চেনও দেখি, কোশ্চেন দেখে কমনও পড়ে যে এটা আমি পারবো, কিন্তু অর্ধেক করার পরে আমরা ভুলে যাই বা বাকি অর্ধেকটা সলভ করতে পারি না। এটার কারণটা কি? এটার মেইন কারণ হলো তোমার প্র্যাকটিসে ঘাটতি থাকে। প্রথম কারণ হলো প্র্যাকটিসে ঘাটতি থাকে, দ্বিতীয় কারণ হলো তুমি বাসায় লেখো না। পর্যাপ্ত প্র্যাকটিস বলতে ম্যাথ কিন্তু পড়ার জিনিস না, যে আমি বই 2 ঘন্টা ধরে ধরে ম্যাথগুলো পড়লাম এমন না, তোমার অবশ্যই লিখতে হবে। তুমি যদি আমার সাথে এখন ক্লাসটা করো, তুমি কি করো, খাতা কলম নিয়ে বসো, আমি যেটা লিখবো তুমিও লিখবা। পরবর্তীতে এই জিনিসটা কি করবা, আবার আমি যখন স্লাইডটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তুমি কি করবা, স্লাইড দেখে এই কোশ্চেনটা থাকবে আলাদা, এই কোশ্চেন দেখে দেখে তুমি সলভ করার চেষ্টা করো। তো এইটা হলো প্র্যাকটিস। বুঝতেছো? তুমি কোশ্চেন কমন পড়ছে তুমি অ্যান্সার করতে পারো না, সেটারও মেইন ঘাটতি হলো প্র্যাকটিসের ঘাটতি। দ্বিতীয়ত হলো কোশ্চেন কমন আসছে কিনা সেটাই তুমি ধরতে পারো না, সেটারও মেইন কারণ হলো তোমার প্র্যাকটিসের ঘাটতি। সো মেইন কারণটা তোমার সলভ করার একটাই উদ্দেশ্য বা একটাই সলিউশন, সেটা হলো তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, এই যারা আলিমের স্টুডেন্ট যারা জয়েন করে ফেলছো বা এইচএসসি স্টুডেন্ট যারা জয়েন করে ফেলছো, এইচএসসির আইসিডি ক্লাসটা কিন্তু আমার 10টা থেকে ক্লাস আজকে। সো এখন তো আমাদের দাখিল 26-এর ক্লাস বা এসএসসি 26-এর ক্লাস। সো যারা আইসিডি ক্লাসের কথা বলতেছো, যদি তুমি ইন্টারের স্টুডেন্ট হয়ে থাকো বা আলিমের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের ক্লাসটা রাতের 10টা থেকে শুরু হবে। সো তোমাদের রুটিনটা চেক করে দেখো, রুটিনে কিন্তু রাতের 10টার সময় দেওয়া আছে। সো প্যারা নাই, এখন চলে যান, এখন আপনাদের ছোট ভাইরা ক্লাস করুক। দেখেন, সো আমি প্রথম যে কোশ্চেনটা দেখতেছি ওই কোশ্চেনের ক নাম্বারটা নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে একটু খেয়াল করো এখানে কোশ্চেনটা কি বলছে। ওকে, কোশ্চেনটা একটু খেয়াল করি। কোশ্চেনটা কি বলছে দেখো, এ একটা ভ্যালু দিছে, এখানে একটা মিস্টেক আসছে, সেটা হলো যে এই যে এটা একটু মিস্টেক, এটা হলো x বিলংস টু n হবে, x বিলংস টু n হবে। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, সো আশা করি বুঝতে পারবা তোমরা। দেখো প্রথমত এ বলছে, আচ্ছা এই প্রথম কোশ্চেনটার দিকে আমি কোশ্চেনটা আগে পড়ি। কোশ্চেনটা কি বলছে যে c ইজ ইকুয়াল টু y বিলংস টু n, মানে y এর মানগুলো n, n মানে আমরা কিন্তু শিখেছিলাম যে n মানে হলো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, সকল পজিটিভ ধনাত্মক মানগুলো, যেমন 1 2 3 4 5 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। ওকে, y এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং একটা সমীকরণ দিয়েছে যে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটার মধ্যে কিন্তু আমাদের আর উদ্দীপক কাজ করতেছে না। তো কিভাবে সাজায় লিখবা, চলো সাজায় লিখি। সাজায় কিভাবে লিখবা, প্রথমে তুমি দেওয়া আছে দিয়ে লেখো, দেয়া আছে, দেয়া আছে, দেয়া আছে কি, এই যে c ইজ ইকুয়াল টু y বিলংস টু n y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা দেয়া আছে। সো এখান থেকে তুমি এই যে অংশটা আছে না, এই অংশটাকে আলাদা করে ফেলো, যে অতএব y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এবার এখান থেকে খেয়াল করো, তুমি সলিউশন করা শুরু করো এখান থেকে, যে y স্কয়ার মিডল টার্ম তো 2 কে ভাঙে তোমার 3 বানাইতে হবে, তাহলে 2 ওকে 2, তাহলে 2y প্লাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা y যদি কমন নাও তাহলে y মাইনাস y প্লাস 2 প্লাস 1 যদি কমন যাও তাহলে আবার y প্লাস 2। ওকে, এগুলো একদম সহজ অঙ্ক। এরপর দেখো দুই পাশের মধ্যে কমন আছে কি, y প্লাস 2।
ওয়াই প্লাস 2 আর এখানে থাকতেছে ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো আমাদের তো মেইন কাজ কি, ওয়াই এর মানটা বের করা, ওয়াই এর মানটা বের করা। সো খেয়াল করো এখান থেকে আমরা কি করি, হয় অথবা দিয়ে লিখি, হয় অথবা দিয়ে লেখো যে হয় কি যে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 আর অথবা কি ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এর মান কত আসতেছে ইজ ইকুয়াল টু -2 অথবা ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাইতেছি ওয়াই এর মান ইজ ইকুয়াল টু -1। সো তুমি কিন্তু এখানে ওয়াই এর মান দুইটা পাইছো, একটু খেয়াল করলেই তুমি দেখতে পারবা যে ওয়াই এর মান কয়টা আসছে, দুইটা, এই যে দুইটা। সো এই যে তুমি যে ওয়াই এর মান দুইটা পাইছো, এই দুইটার একটাও অ্যান্সারে যাবে না। কেন? কারণ তোমাকে বলছিল যে ওয়াই এর মানটা হবে n। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? তোমার 1 2 3 4 5 6 এগুলো না, মানে সকল পজিটিভ মানগুলা। বাট এখানে তুমি যে ওয়াই এর মান দুইটা বের করছো, দুইটাই কিন্তু নেগেটিভ মান। তাহলে আমাদের কি কোশ্চেনের এই শর্তের সাথে মিললো না তো। তাহলে এই ওয়াই এর মানটা আসলে কে হবে, এই ওয়াই এর মানটা কে হবে আসলে? ওকে, ওয়াই এর মান হবে এই যে সি কেন লিখলাম, কারণ এটা কিন্তু পুরোটাই এই সি এর মান ছিল। তাহলে সি এর মধ্যে এবার কি হবে, এই যে সেটটা কি হবে, ফাঁকা সেট হবে। ফাঁকা সেট তুমি এইভাবে দিতে পারো, এটাই উত্তর। অনেকে আবার কি করবে, অথবা আমি দেখাইতেছি, দেখো বারবার অনেক জায়গায় দেখবা কি এটা এভাবে না দিয়ে এইভাবে দিয়ে দিছে যে সি ইজ ইকুয়াল টু এইটা, সেটা উত্তর কারেক্ট, এটাও কারেক্ট। তুমি চাইলে এটাও দিতে পারবা, কিন্তু অনেক পাকনামি করে অনেক স্টুডেন্ট আবার কি করে, সি ইজ ইকুয়াল টু এইটা দিয়ে দেয়, এটা কিন্তু ভুল, এটা কিন্তু কোনোভাবেই হবে না, এটা কোনো সিস্টেম নাই, ঠিক আছে? এটা কিন্তু ভুল, এটা দেয়া যাবে না। এটাও ইউজ করা যাবে, এটাও ইউজ করা যাবে, যে কোনো একটা ইউজ করবা, দুইটা না, যে কোনো একটা। এই যে অথবা যে কোনো একটা লিখবা, বুঝতেছি? সো এটা হলো আমাদের ঢাকা বোর্ড 2025 সালের 1 নাম্বার কোশ্চেন, মানে ক নাম্বারটা আমরা সলভ করে ফেললাম। ক এবার আসো খ নাম্বারটা সলভ করি। খ নাম্বারটা কি বলছে, পি অফ এ নির্ণয় করো। তাহলে পি অফ এ নির্ণয় করার জন্য আমাদের আগে এ লাগবে না? এ লাগবে, তো এ এর দিকে তাকাই। এখানে তো আমি বলছিলাম যে কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে। টাইপিং মিস্টেকটা কি, যেখানে এক্স বিলংস টু এন এর জেড হবে, জেড কি বসবে, এন বসবে। ওকে, আচ্ছা তাহলে চলো কি বলছে, পি অফ এ নির্ণয় করো। পি অফ এ মানে কি? পি অফ এ মানে তো আমরা জানি এর উপসেট সংখ্যাগুলো বের করব, বাট এর উপসেট সংখ্যাগুলো বের করার জন্য কি আমার আগে এর উপাদানগুলো জানতে হবে না? এখন এর উপাদানগুলো জানার জন্য আমার এটাকে আগে ভাঙতে হবে, একটু বড় এটাকে ভাঙতে হবে। তাহলে চলো এটাকে ভাঙি, এটাকে ভেঙে আগে এর উপাদানগুলো বের করি, তারপরে ওইটা থেকে আমরা কি করব, উপসেট সংখ্যাগুলো বের করে ফেলবো। তাহলে চলো আমি যদি একটু এটা সুবিধার্থে সলভ ডাবল করে নিই, কারণ এটা 2 পেজ লাগবে। ওকে, সো খেয়াল করো এ এর মান লাগবে। তো তুমি প্রথমে এই নিয়ে কাজ করো। দেওয়া আছে কি a সমান সমান x, যেন x belongs to n, যেন x স্কয়ার 7 থেকে বড় এবং x কিউব 190 থেকে ছোট। এই টাইপের একটা অঙ্ক কিন্তু তোমার বইয়ে আছে। আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে জাস্ট মনে করাই দিই, এই অঙ্কটা কি বইয়ের 2.1 আছে না, 2.1 এর ক নাম্বার অঙ্কের মতো মিলে, হুবহু না, একটু সংখ্যাটা চেঞ্জ আছে, বাট এই টপিকটাই মিলে, বুঝতেছো? সো তুমি কিন্তু দেখো বইয়ের অঙ্কগুলো যদি তুমি একটু ভালো করে আয়ত্ত করতে পারো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো এটা আমাদের দেওয়া ছিল, এটা আমাদের দেয়া আছে। ওকে, আমি লিখলাম দেয়া আছে দিয়ে, ওকে দেয়া আছে দিয়ে লিখলাম। ওকে, দেয়া আছে, এটা আমি এখানে সাইড করে দিই, দেয়া আছে, বুঝতেছি? আচ্ছা তাহলে এবার এখান থেকে সলভ করবো কেমনে? তুমি দেখো n না, n মানে কি জানো তুমি তো n মানে জানো সকল পজিটিভ মানগুলো, 1 2 3 4 5 6 7, আর লেখা লাগবে না, শেষ করা যাবে না, ডট ডট দিয়ে দিবা। কি দিবে দেবা, ডট ডট দিয়ে দিবা, দিলাম। এবার তুমি লিখবা, এখানে তুমি একটা লাইন লেখা শুরু করবা যে x ইজ ইকুয়াল টু যদি তোমার 1 হয়,
1 হয়। সো x ইজ ইকুয়াল টু 1 হলে x স্কয়ার বলছে না, তাহলে x স্কয়ার মানে কত? 1 এর উপর স্কয়ার। আচ্ছা 1 এর উপর স্কয়ার মানে কত? 1। কিভাবে সাজিয়ে লিখবা সেটা দেখাইতেছি। এবার শর্তটা তুমি দেখো, 7 থেকে বলছে বড়, কিন্তু আমাদেরটা কি 7 থেকে বড় হয়েছে? হয় নাই কিন্তু। তাহলে তুমি এখানে একটা কাটা দিয়ে দাও। তুমি চাইলে কাটাকাটি করতে পারো অথবা তুমি সঠিক চিহ্নটা দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং এক্স কিউব মানে কত? 1 এর উপর কিউব। 1 এর উপর কিউব মানে কত? 1, যেটা কি 190 থেকে ছোট না? অবশ্যই 190 থেকে ছোট, তাহলে এটা আমি সঠিক লিখছি। ওকে, আবার এক্স, এখন এটা কি উত্তরে যাবে না, কারণ আমাদের যে শর্তটা দিচ্ছে যে এক্স স্কয়ার হবে 7 থেকে বড় এবং এক্স কিউব হবে কি 190 থেকে ছোট, দুইটা শর্তই মিলতে হবে, দুইটা শর্তই মানতে হবে। সেখানে তো একটা শর্ত মানে নাই, এই এক্স ইজ ইকুয়াল টু যখন 1 দিবা তখন তো একটা শর্ত মানে নাই, তাহলে তুমি এটা উত্তরে বসাইতে পারবা না। বুঝতেছি সবাই? বুঝতেছি? ওকে, আচ্ছা তাহলে x ইজ ইকুয়াল টু 2 হলে লিখি, x ইজ ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মানে 4, যেটা কি 7 থেকে বড় না, এটাও 7 থেকে বড় না, তো কাইটা দাও। এবং x কিউব মানে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে কত? 8, এটা কিন্তু 190 থেকে ছোট, 190 থেকে ছোট। ওকে, আচ্ছা তাহলে x ইজ ইকুয়াল টু 3 দাও, x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে কত? 9, যেটা তো 7 থেকে বড় হয়ে গেল, তাহলে এটা ঠিক আছে। এবার কিন্তু কাটাকাটি করা যাবে না, কারণ 3 এর উপর স্কয়ার করলে 9, 7 থেকে বড় হয়ে গেছে। ওকে, এবং x কিউব মানে 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব মানে কত? 27, যেটা কিন্তু 190 থেকে ছোট, এটা কারেক্ট। তাহলে দেখো এটা কিন্তু দুইটাই মিলছে, মানে এটা উত্তরে যাবে। তো এই পর্যন্ত রেখে দিব না, আরো চেক করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কয়ার 4 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার মানে কত? 16 কিন্তু 9 থেকে বড়, তাহলে এটাও কারেক্ট। এবং x কিউব মানে 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব মানে কত? 64, যেটা কিন্তু আবার 190 থেকে কি ছোট, এটাও কারেক্ট। তাহলে এই দুইটাই কিন্তু উত্তরে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু 5, x ইজ ইকুয়াল টু 5 হলে x স্কয়ার মানে কি 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে কত? 25, যেটা কি 9 থেকে বড়, হ্যাঁ কারেক্ট। এবং x কিউব 5 এর উপরে কিউব, 5 এর উপর কিউব মানে কত? 125, যেটা আবার কি 190 থেকে ছোট, এটাও কারেক্ট। ওকে, 3 4 5 তিনটাই উত্তর পাইলাম। এবার আসো 6 দিয়ে করি। তাহলে x ইজ ইকুয়াল টু 6 যখন লিখবা, 6 হলে 6 স্কয়ার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 6 এর উপর স্কয়ার মানে 36, যেটা কিন্তু 9 থেকে বড়, 9 থেকে বড়। এবং x কিউব মানে 6 এর উপর কিউব, 6 এর উপর কিউব যখন তুমি করবা তখন দেখবে কি 216 আসতেছে। এই 216 কি 190 থেকে ছোট না, এটা কিন্তু বড়। এবার তুমি একটু তোমার সেন্সটাকে কাজে লাগাও, তুমি দেখো 6 কে যখন তুমি কিউব করছো তখন কিন্তু 190 থেকে বড় পাইছো, এরপর সংখ্যা তো 7, এরপর 8 9 10, এগুলা কি কিউব করলে কি 190 থেকে ছোট আসার কোনো চান্স আছে? চান্স তো নাই। তাহলে এইখানে কি আমার আর কোন উত্তর আসার সম্ভাবনা আছে? না। তাহলে তারপর তুমি কি করবা? ডট ডট দিয়ে যাবা। ওকে, দিলাম। এরপর তোমার কাজটা হলো একটু সুন্দর করে এখানে সাইডে লিখে দিবা। এই যে আমি একটু এখানে লিখে দিই, হ্যাঁ দেখি। তাহলে এই যে এখানে এটা কার মান পাইছো তুমি? এ না? তাহলে এর অ্যান্সারটা কে আসবে? 3 4 5। তাহলে এ সমান সমান 3 4 5। এই যে আমি এর মানগুলা কিন্তু পেয়ে গেছি। এর মান আমরা খুব সুন্দর করে এর মানগুলা কিন্তু অলরেডি বের করে ফেলছি। কোথা থেকে? এই যে এখান থেকে। এতটুকু বুঝতে পারছি তো? এবার আসো, আমাকে কিন্তু এর মান বের করতে বলেনি, আমাকে কি বের করতে হচ্ছে? পি অফ এ নির্ণয় করো, মানে এর উপসেট সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে চলো উপসেট সংখ্যাগুলো নির্ণয় করি। তাহলে অতএব পি অফ এ কেমনে বের করে? ওই যে তিনটা যে পাইছো না, তিনটাকে কতভাবে ভেঙে ভেঙে লিখতে পারবা। যেমন আমি চাইলে প্রথমে কি করতে পারি, একটা একটা করে লিখতে পারি। যাবে 3, আমি চাইলে লিখতে পারি 3 4, লিখতে পারি 5। ওকে, তারপরে কি দুইটা করে 3 এবং 4, 3 এবং 5। ওকে, 3 4 3 5। এরপর আবার কি করতে পারি? 4 5 4 5, কয়টা হলো? 6টা, আরো দুইটা আছে।
তাহলে 3 4 5 সবগুলোকে লিখে দিই 3 4 5, এরপর হলো একটা ফাঁকা সেট দিয়ে সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দাও। শেষ, পি অফ এ বের হয়ে গেছে। বুঝতেছি সবাই? বলো কোনটা ভুল হয়েছে রে ভাইয়া, কোনটা ভুল হয়েছে? ও নো নো নো, আচ্ছা আচ্ছা, কোনো প্যারা নাই ভাইয়া। দেখো এগুলো ভুল হইলেও কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু মেইন জায়গায় ঠিক রাখছি আমরা, তোমরা একটু কারেকশন করে নিবা, ঠিক আছে? এটা কি হবে 7 7 7 7, ওকে ক্লিয়ার? এবার তো ক্লিয়ার। উত্তরে কোনো চেঞ্জ আসছে না? উত্তরে কোনো চেঞ্জ হয় নাই, 3 4 5ই আছে। তো এবার তুমি যেটা বের করছো, এই যে পি অফ এ বের করতে বলছিল আমাকে, এটা। আচ্ছা, এখানে 9 ভুল হওয়ার একটা কারণ আছে, আমি বলে দিই। এই অঙ্কটা ওই যে বললাম না মাত্র 2.1 কয়ের অঙ্কের মতো হুবহু, জাস্ট সংখ্যাটা একটু চেঞ্জ, সংখ্যাটা এটাই ছিল। দেখবা তুমি একটু বইয়ের সাথে মিলাই দেখো, এক্স স্কোয়ার এই চিহ্নটাই থাকে, এখানে 7 এর জায়গায় 9 ছিল, আর এখানে এক্স কিউব এই চিহ্নটাই ছিল, এখানে 190 এর জায়গায় 130 ছিল। আমি যদি ভুল না করি তাহলে এখানে 130 ছিল, এখানে 9 ছিল। তো আমি ওই যে ওইটা বলার পরে আমি ওইটাই মাথায় কাজ করতে করতে ওইটাই লিখে ফেলছিলাম। ওকে, সো আশা করি তোমরা ক্লিয়ার হইছো। সো তখন উত্তর হয়েছিল মনে হয় 4 5, ওই অঙ্কটার উত্তর হবে 4 5, কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে 3 4 5। রেফারেন্স দিয়ে দিলাম, হ্যাঁ, বইয়ের রেফারেন্সটা দিয়ে দিলাম, হ্যাঁ, যেন তোমরা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তো এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এটা ক্লিয়ার হয়েছে? সো আশা করি ক্লিয়ার এই অঙ্কটা। এবার আসো পরবর্তী যে অঙ্কটা আছে, এটা কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট ছিল বলেই তো 2025 সালে আসছে। দেখবা কি সামনে গেলে আরো অনেক টাইপের এই টাইপেরই অঙ্ক অনেকগুলো আছে সামনে, সেই জন্য বললাম এটা ইম্পর্টেন্ট আছে। এবার আসো, আচ্ছা এটা আমাদের ডাবল পেজ লাগে নাই, এটা লাগে না, এটা কেটে দিই। ওকে, সো গ নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি এই গ নাম্বার কোশ্চেন। সো একটু ভালো করে মনোযোগ দাও। তো আমি অনেকেই বুঝে না, এটা অনেকেই পারে অনেকেই পারে না, অনেকেই বুঝতেই পারে না যে কি চাইছে, কিভাবে করবো, নিয়মটা জাস্ট খেয়াল করো। এই টাইপের অনেক অঙ্ক আছে সামনে, অনেক অঙ্ক। সো খেয়াল করো, প্রথমে এস অন্যটিকে তালিকা প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে আগে আমার কি দেখতে হবে, এসটার দিকে তাকাই। এস এর দিকে যে দেখলাম আমি একটা ব্রেকেটের মধ্যে এক্স কমা ওয়াই, এটা দ্বারা বুঝাইতেছে যে প্রথম উপাদানটাকে এক্স এর মান, পরের উপাদানটাকে ওয়াই এর মান বলবে। আচ্ছা, এক্স এর মানগুলাকে বলছে আবার কোথায় আছে এক্স এর মানগুলা, এক্স বিলংস টু, মানে এক্স অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত, বি এর অন্তর্ভুক্ত, এই যে বি তো এটা। ওকে, ওয়াই এর মানগুলো কার অন্তর্ভুক্ত, ওয়াই এর মানগুলো বলছে বি এর অন্তর্ভুক্ত, মানে এই বিটাকে আমার বের করতে হবে, এই বি থেকে আমার বি এর মানটা বের করে নিতে হবে। ওকে, তাহলে আমি যতটুকু বুঝছি, এবার আমাকে একটা শর্ত দিচ্ছে -1 বলছে। ওকে, ভালো কথা। তাহলে মেইন কাজটা কি, এই এসটা বের করার জন্য আমার কার মান লাগবে, বি এর মান লাগবে না, এই যে বি এর মান লাগবে। তাহলে যেহেতু বি এর মান লাগবে, তাহলে আমি আগে বিটা নিয়ে কাজ করি, বি এর মানটা বের করে নিয়ে আসি, বি এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে কোশ্চেন ধরতে পারছো? ওকে আচ্ছা, পুরস্কার নিয়ে যাইস তোরা। ওকে, তাহলে দেখো বি এর মানটা প্রয়োজন না, তাহলে বি এর মানটা বের করি। তো বি এর মানটা তুমি কেমনে সাজায় লিখবা, তো দেওয়া আছে দিয়ে প্রথমে লেখো, জাস্ট নিয়মটা দেখো কেমনে করতে পারে, দেওয়া আছে। সো বি এর মানটা কি, আগে বি এর মানটা বের করি। ভি ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু জেড, জেড যেন এক্স স্কোয়ার 4 থেকে ছোট অথবা 4 এর সমান। ওকে, শর্তটা খেয়াল করো, এখানে কিন্তু এক্স বিলংস টু এন বলে নাই বা, এখানে কি বলছে, এক্স বিলংস টু জেড, মানে এক্স এর মানগুলো অন্তর্ভুক্ত কার অন্তর্ভুক্ত, জেড এর অন্তর্ভুক্ত। জেড মানে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা, মাইনাসের মানগুলো, প্লাসের মানগুলো। বুঝতে পারছি, মাইনাসের মান প্লাসের মান। সো খেয়াল করো, শর্ত হলো যে 4 থেকে ছোট হবে অথবা 4 এর সমান হবে। বুঝতেছি এটা, 4 থেকে ছোট হবে অথবা 4 এর সমান হবে। সবাই ক্লিয়ার এটা? ওকে, আগের দুইটা কোশ্চেন নিয়ে কারো কোনো কমপ্লেন আছে কিনা, বুঝেছি কিনা, কমেন্টটা পড়ে নেই। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, কারো কোনো কোশ্চেন নাই? ওকে, গুড। আচ্ছা দেখো, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা লিখি। সো আমরা তো জানি জেড মানে কি,
প্লাসের মানও আসবে, মাইনাসের মানও আসবে, শূন্যও আসবে। যেহেতু স্কোয়ার আছে এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট, যেখানে আমাদের মাইনাসের মানগুলো আলাদা করে না দিয়ে প্লাস মাইনাস দিয়ে করা যাবে। তাহলে আমি একটু লেখায় দেখা দিই যে কেমনে করবা তোমরা, সময় বেঁচে যাবে। তাহলে তুমি এখানে লিখবা যে এক্স এক্স, আচ্ছা এটা ডাবল পেজ লাগবে, আমি চাইলে স্লাইড পাস করে দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, তুমি চাইলে একটু সাজায় লেখো জেড দিয়ে, যে জেড ইজ ইকুয়াল টু তুমি জানো ডট 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 দিয়ে লিখলাম -3 -2 -1 0 1 2 3 4 4 দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে দিলাম। তাহলে এখানে তুমি লেখো এক্স ইজ ইকুয়াল টু প্রথমে 0 নিয়ে কাজ করে ফেলে। এক্স ইজ ইকুয়াল টু 0 হলে কি বলছে, এক্স স্কোয়ার মানে কি 0ই তো, এটা কি 4 থেকে ছোট। ওকে সঠিক উত্তর, এটাও আসবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এখানে আমি কি করবো প্লাস মাইনাস 1 দিব, মানে প্লাসের মানটা আর মাইনাসের মানটা একসাথে নিয়ে নিতেছি, হলে এক্স স্কোয়ার মানে কত, প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার, প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই আসতেছে, যেটাও কিন্তু 4 থেকে ছোট আসবে। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার মানে 4, যেটাও কিন্তু 4 থেকে ছোট অথবা 4 এর সমানও বলছে না, এই যে 4 এর সমান। এবার একটু খেয়াল করো, এক্স ইজ ইকুয়াল টু যখন তুমি প্লাস মাইনাস 3 লিখবা, প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার মানে প্লাস মাইনাস 3 এর উপরে স্কোয়ার মানে 9, এটা কিন্তু ভাইয়া 9 4 থেকে কিন্তু ছোট না বা 4 এর সমানও না, এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা মিলে নেই। এটা যদি না মিলে তাহলে পরের গুলো তো আর মিলার কোনো সম্ভাবনাই নেই, তো এটা ডট ডট দিয়ে দাও, দিলাম। আচ্ছা ভালো কথা দিলাম। তাহলে এখানে তাহলে আমাদের অরিজিনাল বি এর মানগুলো কে কে আসতেছে, দেখো তো বি এর মানগুলো কে কে আসতেছে। বি এর মান আমরা পাইতেছি বি সমান সমান কে কে 0 পাইতেছি, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে আমি এটাকে একত্রে ভেঙে লিখতে পারি কিভাবে, যে -2 হবে, -1 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে। সো এই জিনিসটাই আমাদের মেইন লাইন, এটাই আমাদের মেইন ফোকাস করতে হয়েছে, ঠিক আছে, মেইন ফোকাস করতে হয়েছে। লেখা কি দেখতেছো, লেখা দেখা যাইতেছে, গুড। আচ্ছা সো এবার একটু খেয়াল করি, আমাদের বি এর মান বের করে ফেললাম। এবার আমাদের কাজ কি, এস কে নিয়ে। আচ্ছা তাহলে এবার সাজায় লিখি, এবং এস সমান সমান কি দেয়া আছে, এই যে এটা দেওয়া আছে এস এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু বলছিল বি, ওয়াই বিলংস টু বলছে বি, এবং একটা শর্ত দিচ্ছে, এবং শর্তটা হলো ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -1। ওকে লিখলাম। সো খেয়াল করো বি এর মান তো এটা, বি এর মানগুলো কি এগুলা। তাহলে এখানে একটা কাজ করবো আমরা, প্রথমে শর্ত নিয়ে কাজ করবা, তুমি লিখবা শর্তানুসারে। সো ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত বলছে, -1 বলছে, এই যে শর্তটা, এই শর্তটা আমরা ভেঙে একটা সমীকরণ বানাবো। কিভাবে বানাইতে পারি দেখো তো, ওয়াই যদি রেখে দেই, এই মাইনাস এক্স ওই পাশে দিলে কি হয়ে যাবে, প্লাস এক্স এক্স মাইনাস 1, এতটুকু কাজ শেষ। এবার তুমি এখানে একটা বাংলা লাইন লিখবা, এই লাইনটা ভুল করবা না, হ্যাঁ। এক্স বিলংস টু এ এর জন্য, মানে এক্স বিলংস টু বি, এই যে এক্স বিলংস টু বি, বি এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 এ মান বসিয়ে পাই, বা মান বসাই একটা ছক তৈরি করবা। ওকে ছকটা বের করি, এই যে ঠিক আছে, ছক তৈরি করলাম। এখানে আমি চাইলে আরেকটা লাইন বানাই দিতে পারি, এই যে ওকে ছক তৈরি করে ফেললাম। এবার কাজটা কি, এবার একটু ভালো করে মনোযোগ দাও। তোমাকে শর্তে বলছিল যে এক্স বিলংস টু বি, মানে এক্স এর মানগুলো কোথায় আছে, এই বি এর মধ্যে আছে, আর ওয়াই বিলংস টু বি, ওয়াই এর মানগুলো কোথায় আছে, বি এর মধ্যে আছে। তুমি কি করবা, একটা চালাকি করবা, এক্স এর জায়গায় বি এর মানগুলো বসাই দিবা, বসায় ওয়াই এর মানগুলো কেমনে বের করবা, এই যে সমীকরণটা আছে, এক্স এর মানগুলো বসে ওয়াই এর মানগুলো বের করে চেক দিবা যে আসলে কি শর্তটা মিলতেছে। ওকে সো এবার কাজটা করি আমরা, সেখানে কি করবো আমরা এক্স আর ওয়াই ধরে দিই, যে এক্স এবং ওয়াই, এক্স এর জায়গায় এই বি এর মানটা বসে দাও, -2 -1 0 1 2, তাহলে -2 -1 0 1 2।
ওকে, তো এবার আমি ঘরটাকে টেনে দিই, ওকে, কপি, ওকে, ওকে, এই ওকে। আচ্ছা, বসাই দিলাম। তো এটা খেয়াল করো, তুমি কি ওয়াই মানগুলো বের করতে পারবে না? বের করবা কেমনে দেখো, এই এক্স এর জায়গায় -2 বসো, -2 -1 মানে কি, -2 -1 মানে কত, -3, তাহলে -3, -1 যদি বসো, -1 মানে কি মাইনাসের 2, 0 যদি বসাও তাহলে 0 -1 মানে কি -1, 1 যদি বসাও 1 -1 মানে কত, 0, 2 যদি বসাও 2 -1 মানে কত, 1, বসাই দিলাম। এবার একটু খেয়াল করো, কি খেয়াল করবা, তুমি দেখো এখানে ওয়াই এর মানগুলোর দিকে তাকাও, ওয়াই এর মান কি বের হয়েছে, -3 -2 -1 0 আর 1 বের হয়েছে। কিন্তু শর্ত তো ছিল কি, শর্ত ছিল যে এই যে এস এর দিকে তাকাও, শর্ত কি ছিল যে x বিলংস টু বি, মানে x এর মানগুলো বি এর অন্তর্ভুক্ত। আমি তো x এর জায়গায় বি এর মানগুলো বসাই দিচ্ছি, এটা নিয়ে কোনো ভয় নাই। y এর মানগুলো কোথায় থাকবে, বি এর মধ্যে থাকবে। সো y এর যে মানগুলো পাইছি সেগুলো কি বি এর মধ্যে আছে, একটু চেক দিই তো। -3, এই -3 কিন্তু নাই ভাই, -2 আছে, -1 আছে, 0 1 সব আছে, বাট সমস্যাটা কোথায়, -3টা নাই। সো এই -3 এই শর্তটা তো মানে নাই, -3 শর্তকে মানে নাই। তাহলে তুমি কি লিখবে এখানে, একটা চালাকি করবা, তুমি লিখবা -3 নট বিলংস টু বি, -3 নট বিলংস টু বি মানে -3 বি এর অন্তর্ভুক্ত না। আচ্ছা, যেহেতু বি এর অন্তর্ভুক্ত না, তাহলে এই যে এই রাশিটা, এই যে এই ক্রোমোজোমটা -2 -3, এটা কি এই এস এর অন্তর্ভুক্ত মানছে, এস এর নিয়মটা কি মানছে, মানে নাই। তাহলে তুমি এখানে লিখবা -2 -3 নট বিলংস টু এস। ওকে, সুন্দর না, বুঝতেছো কেন এস এর মধ্যে মানে নেই, কারণ -3 তো বি এর মধ্যে নাই, আর এখানে এস এর মধ্যে বলা ছিল যে ওয়াই এর মান কি হবে, বি এর অন্তর্ভুক্ত হবে, মিলে নাই তো। তাহলে এই এখন এটা ছাড়া বাকিগুলো তো মিলছে, তো বাকিগুলো কি এস এর শর্তটা মেনটেন করছে না। তাহলে এবার তুমি লাইনটা লিখবে এভাবে। এবার আমি একটু উপরের দিকে দেখাই, এই যে এখানে লাইনটা দেখাই, হ্যাঁ আমাদের ফাইনাল লাইনটা আমরা এখানে দেখাই। তাহলে এস এর শর্তটা মানছে কারা কারা, এস ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এটা তো মানে নাই, তো -1 -2 মানছে, -1 -2, 0 -1 0 -1 1 0, তারপরে কে 2 -1 2 -1 2 1 2 1, ওকে। আচ্ছা, তাহলে এস তো পেয়ে গেলাম। এবার মেন কাজ চিন্তা করো, এস যদি পাইছো, তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে ডোমেন। ডোমেন মানে কি মনে রাখবা, এটা কি তালিকা পদ্ধতি হয়েছে না, তালিকা পদ্ধতি ডোমেন কোনগুলো আমরা সবাই জানি, যে প্রথম যে উপাদানগুলো সেগুলোকে ডোমেন বলি, দ্বিতীয় যে উপাদানগুলো সেগুলোকে রেঞ্জ বলি। একটা শর্ত ছিল, কিন্তু শর্তটা কি, যদি একই উপাদান একাধিকবার থাকে আমি কিন্তু একবার লিখবো, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, তাহলে আমাদের যেহেতু ডোমেন বের করতে বলছে, ডোমেন, সো ডোমেন তাহলে কি আসবে, প্রথম উপাদানগুলা -1 0 1 2, এই যে শেষ, ক্লিয়ার, ডোমেন বের করে ফেলছি। ওকে, আচ্ছা, অনেকে উত্তরটা দিয়ে ফেলছো। সো খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি একটা সৃজনশীল সলভ করে ফেললাম, সেটা হলো ঢাকা বোর্ড 2025 সাল। ক্লিয়ার সবার? ওকে, হ্যাঁ, না লিখলে তো ভুল হবে ব্যা, যদি কেউ এই যে এই সম্পর্কটা লেখো না, অনেকে ভুল করে ফেলবা, এটা কিন্তু না লিখলে ভুল হয়ে যাবে। কোনটা মিলে নাই, কেন তুমি এই ক্রোমোজোমটা নেও নাই, এটা অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এভাবে। এইটাই হলো আদর্শ রূপ, যে যেভাবেই লেখো, এতদিন যেভাবেই লিখছো এটাই হলো আদর্শ রূপ, তোমার এইভাবেই লিখতে হবে। এইভাবে যদি লেখো তাহলে তুমি সর্বোচ্চ মার্কস পাবা, এইভাবেই যদি লেখো তোমার নাম্বার কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর বাইরে যদি কোনো নিয়ম ইউজ করো সেক্ষেত্রে তোমার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। এটাই হলো আদর্শ রূপ। ওকে, সো আমরা অলরেডি ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা সলভ করে ফেললাম। ওকে, চলো আরো কিছু সলভ করি। ওকে, তাহলে চলো এবার যে সৃজনশীলটা আছে সেটার দিকে তাকাও একটু। এবার আমরা চট্টগ্রাম, আচ্ছা, এবার আমরা যশোর বোর্ড 2025 সালের এই আপডেট কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব।
তাহলে চলো সেট এবং ফাংশনের যশোর বোর্ড 2025 সালে কি কোশ্চেন আসছে এমনকি সেটা কিভাবে সলভ করতে হবে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা দেখতেছি এটা যশোর বোর্ড 2025 সালের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো নর্মালি সচরাচর আসে। সো আমি প্রথমে সৃজনশীলটা দেখলাম, আচ্ছা ভালো কথা, এখানে 3টা উদ্দীপক দিছে, 2টা উদ্দীপক দিছে, এ বি সি 3টা উত্তর আছে, কোশ্চেন আছে। ওকে, আমি একটা একটা করে সলভ করি। প্রথম যে কোশ্চেনটা আছে এটার দিকে যদি তাকাই, যে ক নাম্বার কোশ্চেন, আমাকে সি একটা সেট দিছে, ডি একটা সেট দিছে। আমাকে বলছে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। সি ইন্টারসেকশন ডি মানে সি এবং ডি এর মধ্যে ইন্টারসেকশন করব, যেই উপাদানগুলো পাবো সেগুলাকে আবার কি করব, উপসেট ভাঙবো। ঠিক আছে, কোশ্চেন বুঝতেছো? সি এবং ডি দেওয়া আছে, দুইটার মধ্যে কমন গুলা বের করবা, করে সেটাকে কি করবা, উপসেটে নির্ণয় করবা। খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে চলো দেওয়া আছে দিয়ে লিখি। দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু 12 90, ওকে, ডি ইজ ইকুয়াল টু ভি এবং হলো 19। আচ্ছা, তাহলে সি ইন্টারসেকশন ডি বের করতে হবে। সি ইন্টারসেকশন ডি, সি ইন্টারসেকশন ডি কেমনে বের করে? আমরা তো জানি ইন্টারসেকশন অলরেডি মানে কি, কমন গুলা। তাহলে 12 এবং 19 ইন্টারসেকশন ডি কত, বি এবং 19। তো দুইটার মধ্যে কমন কি আছে? শুধুমাত্র 19 আছে। ওকে, আচ্ছা, এটা কিন্তু একটা মেইন লাইন, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এবার আমাকে বলছে কি, আমাকে বের করতে বলছে পি অফ সি ইন্টারসেকশন ডি। তাহলে সি ইন্টারসেকশন ডি মানে কি, 19 কে কতভাবে ভেঙে লিখতে পারবা? 19 টা একটা সংখ্যাই ভাই, এটাকে আবার ভাঙা যাবে? ভাঙাতে যাবে না। সো এই 19 তো লিখবাই, এই যে 19 লিখলাম। সবার সাথে কিন্তু একটা ফাঁকা সেট থাকে, ফাঁকা সেট অ্যাড করতে ভুলবা না, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলছে। সো এটাকে তুমি এই যেভাবে সাজায় লিখবা, শেষ। এটাই হলো আমাদের উত্তর। এই যে যেটা লিখছো এই লাইনটাই আমাদের উত্তর। খুব সহজ কিন্তু, বাট এই জিনিসটা ভুল করে অনেকে, ফাঁকা সেটটা ইউজ করে না। চিন্তা করে ভাই 19টা একটা সংখ্যাই, এটা আবার ফাঁকা সেট দিতে হবে কেন? তুমি তো উপসেট, মানে তোমার তো সবগুলো উপসেটের মধ্যে একটা ফাঁকা সেট আছে, সো সেটাও ইউজ করে দিতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, তাহলে চলো খ নাম্বার কোশ্চেন সলভ করি। খ নাম্বার কোশ্চেন দেখো, একটু আগে যে কোশ্চেনটা সলভ করাইছি ঠিক একই টাইপের কোশ্চেন, ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা সলভ করাইছি সেম কোশ্চেন। তো আমি এটাও দেখানোর চেষ্টা করবো যেন তোমাদের আগের কোশ্চেনটা যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে তারা যেন এটাতে ক্লিয়ার হয়ে যেতে পারো। তো দেখো কোশ্চেনটা কি বলছে, 1 নাম্বার হতে এস অন মেট্রিক, এই যে এস, আচ্ছা, এস অন মেট্রিককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার রেঞ্জ নির্ণয় করো। কি নির্ণয় করো? রেঞ্জ। আগে এটা বলছিল ডোমেন, এবারও কি বলছে? রেঞ্জ। ওকে, সো এস অন্যটা দেখো, এস এর দিকে তাকাই, এস। আচ্ছা, কি বলছে যে প্রথমটা পি পরেরটা কিউ, আগেরটাতে ছিল এক্স কমা ওয়াই, তাহলে এবার বলছে পি এবং কিউ, কোনো প্যারা নেই। পি বলছে পি বিলংস টু এ, মানে পি এর মানগুলো অন্তর্ভুক্ত কার? এ এর অন্তর্ভুক্ত, যে এ। কিউর মানগুলোও আবার এ এর অন্তর্ভুক্ত বলছে, একটা শর্ত দিয়ে দিচ্ছে। এটাই তো কাজ, কোনো প্যারা নেই। তাহলে আমাদের মেইন কাজ কি এখানে? এ নিয়ে। তাহলে এ থেকে আগে এর মানগুলো বের করে নিতে হবে। চলো চলো এর মানগুলো বের করে নিই। দেয়া আছে যে এ সমান সমান ওই যে কোশ্চেনটা, এক্স বিলংস টু এন, যেন 2 থেকে বড় এক্স আর 7 থেকে ছোট অথবা 7 এর সমান, এটা শর্ত। তাহলে খেয়াল করো তো কে কে আসবে। 2 থেকে বড়, এন মানে কি, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো অনেক, তার মধ্যে আবার শর্ত দিয়ে দিচ্ছে। শর্তটা কি? 2 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট হবে অথবা 7 এর সমান হবে। তাহলে কে কে আসতেছে খেয়াল করি। 2 থেকে বড়, 2 তো যাবে না, তাহলে 3, 4, 5, 6, 7 এর সমান বলছে, যেহেতু 7ও আসবে। এইটা হলো আমাদের কার মান? এর মান। কার মান? এর মান। ওকে, এর মান পেয়ে গেলাম। এবার আসো সাজায় লেখো, এবং এস সমান সমান দেয়া আছে। এস কি দেয়া আছে? এই যে এটা না, এটা লিখি। এস দেওয়া আছে কি, ওকে, এটা এস সমান সমান যে পি কমা কিউ, যেন পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ, এবং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। এই যে এটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো আমাদের প্রথম কাজ কি ছিল? শর্ত নিয়ে কাজ না? শর্ত নিয়ে। তাহলে শর্তানুসারে লেখো। শর্তানুসারে কি করা যায়? শর্তানুসারে যারা আগের কোশ্চেনটা বুঝো নাই তাদের জন্য একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো শর্তানুসারে কি, শর্তটা কি? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা নিয়ে কাজ করব। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। সেখান থেকে আমরা সবসময় কি রাখবো? ওয়াই এর অংশ যেটা থাকে সেটাকে রাখবো।
সহজে। আগের বার যেহেতু কিউ রাখছি এবারও কিউ রাখবো, তাহলে মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 মাইনাস পি, মাইনাস 1 দ্বারা গুণ করে দাও, তাহলে অতএব কিউ ইজ ইকুয়াল টু কি পাইতেছি, পি মাইনাস 2। ওকে, পি মাইনাস 2 শর্ত পাইছি। আচ্ছা, এবার ওই যে আমাদের নিয়ম যেটা ছিল যে আমরা কি করব, এখানে তো বলছে যে পি এর মানগুলো এর মধ্যে আছে, কিউ এর মানগুলো এর মধ্যে আছে। সো কিউ এর মানগুলো বের করার জন্য তো আমরা শর্ত সমীকরণ পেয়ে গেছি, তাহলে প্রথমে কি করব, পি এর জায়গায় এই যে এ এর মানগুলো বসায় দিব, এরপর চেক করে করে কিউ এর মানটা বের করব, স্বাভাবিক নিয়ম। তাহলে চলো, তাহলে লেখো এখানে x বিলংস টু, x তো না p, p বিলংস টু এর জন্য, এর জন্য সমীকরণ কোনটা, q ইজ ইকুয়াল টু p মাইনাস 2। তাহলে এটা লেখো যে q ইজ ইকুয়াল টু p মাইনাস 2 এ মান বসিয়ে ছক তৈরি করি, তাহলে ছকটা তোলো, বের করি ছকটা তৈরি করি, এই যে ছক তৈরি করব। ওকে, আরেকটা লাইন লাগবে তো দিয়ে দাও, এটা এই যে দিয়ে দিলাম। আচ্ছা, সে খেয়াল করি আমরা পি এবং কিউ, ওকে, পি কিউ, পি এর মানগুলা কে কে, ওই যে 3 4 5 6 7 বসাই দাও, 3 4 5 6 7 ঘরগুলা টানি। ওকে, বসাই দিলাম। ওকে ওকে ওকে, বসাই দাও। চেষ্টা করবা ভাইয়া যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে আকার, তাহলে আর ভুল হবে না, নাম্বার বেশি পাবা, সাজায় লিখতে পারবা। তাহলে এবার আসো, পি এর মান তো বসাই দিছি, পি এর মান নিয়ে কোনো প্যারা নাই। কিউর মানটা বসাবা কেমনে, কিউর মানটা ওই যে পি এর মান কত 3 না, এই 3 কিউ পি এর জায়গায় বসাই দাও, তাহলে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কত 1, বসাই দাও। 4 মাইনাস 2 মানে কত 2, 5 মাইনাস 2 মানে কত 3, 6 মাইনাস 2 মানে কত 4, 7 মাইনাস 2 মানে কত 5। সো একটা জিনিস খেয়াল করো তো, তোমাকে বলছে কোশ্চেনে কি যে পি এর মানগুলো এ এর মধ্যে থাকবে, ভালো কথা, কিউ এর মানগুলোও কিন্তু এ এর মধ্যে থাকবে বলছে। সো পি এর মানগুলো তো এ এর মানগুলোই বসাই দিছি, ভুল নাই, কিন্তু কিউ এর মানগুলো তো এ এর মধ্যে থাকবে, তাহলে এই এ এর মধ্যে কি 1 2 3 এগুলো আছে কিনা একটু চেক দিই তো, 1 আর 2 তো নাই, কিন্তু 3 4 5 এগুলো আছে, তাহলে 1 আর 2 যে নাই এটা তোমার লিখতে হবে। ওকে, লিখবা কেমনে, তুমি লেখো যে 1 কমা 2 নট বিলংস টু কি এ। এখানে মোস্ট সংখ্যক স্টুডেন্ট মানে মোস্ট নাম্বার স্টুডেন্ট কি করে, এই 1,2 তে একটা ব্রেকেট দিয়ে দেয়, এই ব্রেকেট দিলে কিন্তু আবার সেটা ক্রমজোর হয়ে যায়, দেওয়া যাবে না, এভাবেই লিখবা। যদি তোমার এটা বুঝতে সমস্যা হয় তুমি ভেঙে ভেঙে লিখো যে 1 নট বিলংস টু এ, 2 নট বিলংস টু এ, এভাবেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই, বাট ব্রেকেট দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, যেহেতু এই দুইটা এর মধ্যে নাই, তাহলে এই দুইটার যে ক্রমজোর গুলো আছে এগুলা কি আজকে মানবে না, তাহলে এই দুইটা তুমি আবার লিখবা এখানে। সেহেতু এই দুইটা কি 3,1, এই যে 3,1 এবং আরেকটা কি 4,2, এই দুইটাও কি নট বিলংস টু ওই যে এস কে মানে নাই, লিখতে হবে এভাবে। তাহলে এস কে মানছে কারা কারা, চলো এস কে মানছে কারা কারা, অতএব এস সমান সমান এই দুটো তো মানে নাই, তাহলে 5,3 6,4 7,5। ওকে, এই যে এটা বুঝতে পারছি, এই যে এই ছকটা মানতে হচ্ছে। তো আমরা তো জানি রেঞ্জ বের করতে পারছি, আমাদের তো তালিকা পদ্ধতি প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করে, রেঞ্জ কোনগুলা, রেঞ্জ আমরা জানি দ্বিতীয় উপাদানগুলা, তাহলে 3 4 5, তাহলে এখানে বসাই দাও রেঞ্জ ইজ ইকুয়াল টু 3 4 5, এটাই উত্তর, শেষ। তুমি এতদিন যেই নিয়মে শিখে থাকো না কেন, এই নিয়মটা ফলো করলে তুমি একদম সর্বোচ্চ নাম্বার পাবা। সো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো, বুঝতেছি। আচ্ছা, গুড, অনেকে উত্তর দিয়ে ফেলছো যে 3 4 5 হবে, গুড। দেখি এবার আমাদের সি নাম্বার কোশ্চেনটা কি আছে, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কি বলছে দেখো তো, 2 নাম্বার হতে ক্রমজোরের নিয়ম অনুসারে m, n এর মান নির্ণয় করো।
খুবই সহজ একটা কোশ্চেন। সো ক্রোমোজোমের নিয়মটা কি ছিল? এই যে একটা ক্রোমোজোর, এই যে আরেকটা ক্রোমোজোর, দুইটা ক্রোমোজোর যদি সমান সমান আকারে থাকে তাহলে আমরা নিয়মটা জানি যে প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান এই দুইটা কি সমান। আবার প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান, দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান এই দুইটাও কি সমান। তাহলে চলো ওই ব্যাখ্যা থেকে আমরা লিখতে পারি এখানে ওকে, কি লিখতে পারি? সি মানে গ, গ নাম্বার। গ নাম্বারটা বলছে, দেখো 2 নাম্বার হতে তো তাহলে দেওয়া আছে, দিয়ে লিখি, দেয়া আছে, দেয়া আছে। একটা ছক বানাই প্রথমে সুন্দর করে বোঝানোর জন্য। কি আছে ছকটা? যে m+3 কমা n-4 ইজ ইকুয়াল টু কি বলছে? 3n + 4m-3। সেইখান থেকে আমরা দুইটা শর্ত লিখতে পারি। কি লিখতে পারি দেখো তো? লিখতে পারি অতএব m+3 ইজ ইকুয়াল টু, এই যে প্রথম উপাদান এইটা সমান সমান এই প্রথম উপাদান, তাহলে 3n + 4 এটা একটা পাইতে পারি। ঠিক আছে, কিভাবে খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা আরেকটা পাইতে পারি। কি পাইতে পারি দেখো তো? সোজা হয়েছে? হ্যাঁ সোজা হয়েছে, গুড। আচ্ছা তাহলে খেয়াল করো, এখানে n-4 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? n-4 ইজ ইকুয়াল টু m-3। ওই যে প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান, বসাই দিচ্ছি, কোনো প্যারা নাই, চিল। এবার খেয়াল করো m আর n গুলো আমরা পাশাপাশি নিয়ে আসবো। এই যে m, এখানে কি আছে n, তাহলে 3n, এই যে 4 ছিল এই +3 ওই পাশে পাঠিয়ে দিলাম -3। সেইখান থেকে আমরা লিখতে পারি m-3n সমান সমান 4 থেকে 3 বিয়োগ করলে কত? 1। ওকে, এই যে একটা সমীকরণ পাইছি, ভালো কথা। এবার আসো এটাতে কাজ করি, আমরা ওই m আর n পাশাপাশি নিয়ে আসি, তাহলে একটা লাইন বাড়াই, m-3 সমান সমান n-4। এখান থেকে আমি লিখতে পারি এই যে m, এই যে +n এটা এই পাশে নিয়ে আসলে কি -n, এখানে -4 + 3। এইখান থেকে ক্যালকুলেশন করলে কি পাইতেছো তুমি? m-n ইজ ইকুয়াল টু -1। বুঝতেছি? সো আমরা দুইটা সমীকরণ পাইছি না। এবার এই দুইটা সমীকরণকে সমাধান করব। সমাধানের জন্য অনেকের প্যারা হয়, ভাই আমি কোন পদ্ধতিতে সমাধান করব? আমি তোমাকে বলবো তুমি যেই পদ্ধতি ভালো পারো, প্রতিস্থাপন পদ্ধতি ভালো পারলে প্রতিস্থাপনে করো, অপনয়ন পারলে অপনয়ন করো, পর্যবেক্ষণ যদি পারো তাহলে সেটাও করো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে করলেই উত্তরটা মিলবে। সো আমরা সহজার্থে করি, এটাকে আমি চাইলে 1 নাম্বার দিতে পারি, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ লিখলাম। এবার আমি এখানে একটা কাজ করি, আমি কোনটা দিয়ে করলে ভালো হবে? আমি 2 নাম্বারটা দিয়ে করি। 2 নং হতে পাই, 2 নাম্বার হতে। সো 2 নাম্বার হতে কি আছে? m-1 ইজ ইকুয়াল টু -1 না? এটা লিখবা প্রথমে, m-n ইজ ইকুয়াল টু -1। এটা আমি চাইলে একটু হাইলাইট করে দিই এখানে। ওকে, এই যে হাইলাইট করে দিলাম। ওকে ওকে ওকে, আচ্ছা। সো খেয়াল করি এখান থেকে m ইজ ইকুয়াল টু এই -n, এটাও পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে +n মাইনাস এই যে 1। m এর মান পাইছো কিন্তু তুমি এখানে, তুমি কিন্তু এখানে একটা কাহিনী ঘটায় ফেলছো। কাহিনীটা কি? এটা কিন্তু 3 নম্বর সমীকরণ দিয়ে রাখো। m এর মান পাইছো n-1, m এর মান পাইছো। আচ্ছা, তো এটা কত নাম্বার থেকে পাইছো? 2 নাম্বার থেকে না? যত নাম্বার থেকে পাবা তার বিপরীতটাতে বসাইতে হবে। তো যেহেতু 2 নাম্বার থেকে পাইছি তাহলে এটা আমি 1 নাম্বারে বসাবো। তাহলে লিখবা কি? তুমি লেখো 3 নং হতে পাওয়া 3 নং এর মান 1 নম্বরে বসাই। 1 নং এ বসাই। 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হলো m-3n, m-3n, m-3n ইজ ইকুয়াল টু কত? 1। এই যে 1, ওকে, এই যে 1। তাহলে এখানে m এর জায়গায় তো তুমি এবার কি বসাইতে পারবা? n-1 বসাইতে পারবা, বসাই দাও। বা m এর জায়গায় n-1 -3n ইজ ইকুয়াল টু 1। এখান থেকে এই যে 3n থেকে একটা n বাদ দিলে কয়টা থাকে? 2টা, তাহলে মাইনাসের 2টা, মাইনাসের 2n। 1 এই -1 এটাও পাশে পাঠিয়ে দিলে কি হবে? +1 মানে কত? 2। 1 আর 1 যোগ করলে 2। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে n এর মান কত পাইতেছো? -1।
কত পাইতেছো? -1। আচ্ছা, n এর মান কিন্তু আমরা একটা ফিক্সড মান পেয়ে গেলাম, ফিক্সড মান পেয়ে গেলাম। আচ্ছা খেয়াল করো তো, n এর মান তো তুমি পাইছো, এই n এর মানটাকে আমি যদি একটু বাড়াই, এখানে দেখাই, এই n এর মানটাকে তুমি যদি এবার বলো যে n এর মানটাকে আমি 3 নাম্বার সমীকরণে বসাবো, এই যে 3 নাম্বার সমীকরণ, তাহলে তো আমরা m এর মানও পেয়ে যেতেছি। এটাই লিখবা যে n এর মান, n এর মান, n এর মান 3 নঙে, 3 নম্বরে, ঠিক আছে? তো 3 নম্বরে কি ছিল? m এর মানটা বসে দাও। এই যে m এর জায়গায় m সমান সমান 3 নম্বরটা ছিল কি m সমান সমান n মাইনাস 1, এটা আমাদের 3 নম্বর সমীকরণ ছিল। তো n এর জায়গায় তো মানটা জানি যে -1 -1, তাহলে কত আসতেছে? -2। সো এই যে দেখো, তুমি কিন্তু লাইনই পেয়ে গেছো, উত্তর পেয়ে গেছো কিন্তু অলরেডি, যে এই 3 নম্বর সমীকরণ ছিল এটা, এখান থেকে আমরা ওই n এর মানটা বসাইছি, n এর মানটা বের হয়ে গেছে কত? -2। সো তুমি m এর মানও জানো, n এর মানও জানো। তোমাকে তো বলছে m, n এর মান নির্ণয় করো, তাহলে তুমি কি লিখবা? তুমি এখানে একটা ফাইনাল লাইন লিখবা, ফাইনাল লাইন। অতএব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে m, n, m, n মানে কত? -2, -1। শেষ। বুঝছো? এটা বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় শর্টকাটে, সেটাও কিন্তু দেখানো হয়েছে আমাদের বেসিক ক্লাসে। সো যারা দেখো নাই, ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? তো উত্তরটা মিলাইতে তোমার সুবিধা হবে, যে তুমি এত বড় একটা অঙ্ক করছো, উত্তরটা কি আসলে মিলছে কিনা। কনফিউশন থাকে না পরীক্ষা হলে, কনফিউশনটা তুমি কাটানোর জন্য তুমি ক্যালকুলেটরটা ইউজ করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি ক্লিয়ার। সো এটা আমরা কি করে ফেললাম, যশোর বোর্ড 2025 সালের কোশ্চেনটা সলভ করে ফেললাম আজকের ক্লাসে। এবার আসো পরবর্তীতে যাই। পরবর্তীতে কি আছে খেয়াল করি, আমাদের এটা ফাংশন জাতীয় কোশ্চেন, ফাংশন জাতীয় কোশ্চেন। দেখো এবার থেকে আমরা যেটা মিশবে একই রকম অঙ্ক হয়ে যাবে, ওটা আমরা স্কিপ করে যাব। ওকে, আচ্ছা খেয়াল করো, এখানে আমাদের বলছে 3 নাম্বার কোশ্চেন, আমাকে f of x সমান একটা ফাংশন দিছে, ভালো কথা, s সমান একটা সমীকরণ দিছে আগের অঙ্কটার মতো, যেখানে a এর মানটা বলে দিছে যে এই a এর অন্তর্ভুক্ত, এটা আমি তাহলে আর করাবোই না, এটা কিন্তু আমি আর করাবো না, অলরেডি 2বার করাই ফেলছি। তো বুঝতেছই এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, প্রথম যে কোশ্চেনটা আছে যে f of -3 এর মান করো। ওকে, দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এটাও একটু নতুন কোশ্চেন, ওকে করাই দিব। গ নাম্বার যে কোশ্চেনটা আছে এটা কিন্তু দেখো রেঞ্জ বের করতে বলছে, কি বের করতে বলছে? রেঞ্জ। সেম কোশ্চেন, এটা কি করাইতে হবে? করাবো না, এটা তোমরা বাসায় করবে। এ আর বি করাই দিচ্ছি। দেখো এই নাম্বারটা কি বলছে, এই নাম্বার বলছে f of -3 এর মান নির্ণয় করো, f of -3 এর মান নির্ণয় করো। তাহলে f of x তো এটা, তো -3 এর মান বের করবা, জাস্ট কি করে দিবা, x এর জায়গায় -3 বসায় দিবা। সো প্রথমে চলো ক নাম্বার কোশ্চেন সলভ করি। ক নাম্বার কোশ্চেন প্রথমে দেওয়া আছে, দিয়ে লেখো, দেয়া আছে, দে f of x is equal to 3x minus 4 divided by 5x minus 8। সেটা আমাদের দেয়া ছিল, বের করতে বলছে কি f of -3, f of -3 মানে x এর জায়গায় -3 আছে মানে কি সকল x এর জায়গায় -3 বসাই দিবা, তারপরে বাংলা যোগ বিয়োগ। চলো 3 into x এর জায়গায় -3 -4, 5 into -3 -8, 4 -3 × 5 = 15 -8 কত আসছে? কত আসে? উপরে আসছে -9 -4 মানে -13, -13, নিচে আছে 13/23। এটাই কিন্তু উত্তর। শেষ। যোগ বিয়োগ দেখছো? ঠিক আছে তো? ওকে, ক নাম্বার ক্লিয়ার। এবার আসো খ নাম্বার। কিসের ব্রেক? 10 মিনিটের ক্লাস হয়েছে মাত্র, এখন কিসের ব্রেক চাও? হ্যাঁ, কোনো ব্রেক নেই, কিসের ব্রেক? মাইক দেওয়া লাগবে, মাইক দিব, মাত্র 10 মিনিট হয়েছে ক্লাসের, কোনো ব্রেক নাই। ওকে, খেয়াল কর, আমরা এবার খ নাম্বার কোশ্চেনটার দিকে তাকাই। খ,
খ নাম্বার কি বলছে, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাও কিন্তু তোমাদের একটা বইয়ের একটা অঙ্কের মতো, জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়েছে এখানে। বলে দিব, লিখে দিই, তোমরা একটু মিলাই দেখবা যে আসলে কি বইয়ের অঙ্কের সাথে মিলে কিনা, ভাই যে বলে বা এটা কি মিলছে কিনা দেখবা। তাহলে এখনই খাতা কলম খুলে দেখে নিতে পারো। এটা হলো 2.2 এর 15 নাম্বার অঙ্কের সাথে এই সমীকরণটা মিলে না, বাট এই জিনিসটার অনেকটা মিল আছে। উপরে প্লাস ওয়ান নিচে মাইনাস ওয়ান দেওয়া ছিল, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারই আছে। ঠিক আছে, দেখবা মিলাই দেখবা ওই টাইপের মতো এটা। ঠিক আছে, খেয়াল করো। তো আমরা কোশ্চেনটা সলভ করবো কেমনে, খেয়াল করো। এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে, এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার চাইছে, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার আছে যেহেতু, তাহলে সকল এক্স এর জায়গায় কি বসাই দিব, ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দিব। এটা আমাদের সামাজিক কাজ। এরপরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করবো, এটা ক্যালকুলেশন করবো। ওকে চলো, তো আমরা দুই ধাপে করি। প্রথমে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করি, তারপরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে কাজ করবো। তো প্রথমে খেয়াল করো, দেওয়া আছে খ নাম্বার কোশ্চেন সলভ করব। এই যে খ দেয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x minus 4 5x minus 8। ওকে ওকে লিখলাম। এবার খেয়াল করো, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করবা। তো অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্স এর সকল জায়গায় কি বসাই দিবা, ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দিবা। এটাই তো কাজ। ওকে 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 দেখো, সো এক্স এর এটা কি সমান হয়েছে রে, সমান হয়েছে নাকি ব্যাক হয়ে গেছে, একটু ব্যাক হয়েছে না। চলো ওকে, কাছাতে তো দেখা যায় না। চলো এই এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসাও, যে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 4 5 ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 8। উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু করলে কি পাবা, এক্স স্কোয়ার পাবা। তাহলে 3 মাইনাস 4, নিচে যদি লসাগু করো এক্স স্কোয়ার পাবা, 5 মাইনাস 8 ক্যালকুলেশন করলে উপরে পাইতেছে কত, 3 মাইনাস 4 মানে কত, মাইনাস 1। তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, নিচে পাইতেছে কত, মাইনাস 3 বাই এক্স স্কোয়ার। ওকে আচ্ছা, এবার খেয়াল করো উপরেরটা যদি আমি লিখি যে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এই ভাগের জায়গায় যদি গুণ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে না। উল্টে গেলে উপরে চলে যাবে এক্স স্কোয়ার, নিচে আসবে কত, মাইনাস 3। এই এক্স স্কোয়ার কাটা, মাইনাস মাইনাস কাটা, থাকতেছে কত, 1/3। বুঝছি সবাই, বুঝছি সবাই, 1/3 বের হয়েছে। ওকে চেক দাও, 1/3। কারা কারা বুঝতে পারছি এই পর্যন্ত বলো, কারা কারা বুঝতে পারছি। ওকে, আমরা মনে হয় কিছুটা ভুল করে ফেলছি রে ভাই, এই পোলা পাইন কিছু ভুল করে ফেলছি। হ্যাঁ, এই অংশটা ভুল করে ফেললাম। ছি ছি ছি, তোরা বললি না কেন কেউ। দেখো এই যে এটা তো 8 আছে রে ভাই, দেখো 3 ইন্টু এই যে 1 বাই এক্স স্কোয়ার বসাইলাম, ভালো কথা, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 5 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 8। লসাগু করাটাই ভুল করছি। দেখ লসাগু করলে কি আসবে, এক্স স্কোয়ার না, ভালো কথা, 3 তো 3 জায়গায় থাকলো, বাট মাইনাস 4 না তো ভাই, 4 এর সাথে এক্স স্কোয়ার কে আমি গুণ করতে ভুলে গেছিলাম। নিচে কি করবা, আবার এক্স স্কোয়ার দিবা, কত আসতেছে 5 মাইনাস 8 এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার কাটা, থাকতেছে কত, তাহলে ফাইনাল লাইনটা এক্স স্কোয়ার কাটা, তাহলে 3 মাইনাস 4 এক্স স্কোয়ার উপরে, আর নিচে থাকতেছে কত, 5 মাইনাস 8 এক্স স্কোয়ার, 5 মাইনাস 8 এক্স স্কোয়ার, 8 এক্স স্কোয়ার। ওকে ওকে ওকে, এই যে ক্লিয়ার, শেষ, 2 মিনিটে সমাধান করে দিলাম। এবার আয়, এটা তো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান, বাট আমাকে বলছে কি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর মান বের করতে। তাহলে চলো এবার আমরা মেইন খেলায় চলে যাই। চলো, যে অতএব যেটা চাইছে, কি চাইছে, চলো দেখি, চাইছে হলো, এটা একটু সুন্দর করে লিখি, যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটার মান চাইছে।
তাহলে এফ অফ 1/x² মান তো তুমি জানো, তোমার আর ঠেকাই কে? তুমি যেহেতু মান জানো, তোমার আর আটকাই কেন? এফ অফ 1/x² মানটা বসাই দাও, যে 3 - 4x² ডিভাইডেড বাই 5 - 8x² - 1। নিচেও সেম, 3 - 4x² 5 - 8x² + 1। এবার লসাগু করবো, আবার কোনো কাজ নেই লসাগু ছাড়া। লসাগু যদি উপরটাতে করি 5 - 8x² পাইতেছি, তাহলে লসাগু করলাম 5 - 8x²। এটা কত আছে? 3 - 4x² থাকবে, তাহলে 3 - 4x²। -1 এর সাথে যদি গুণ করি তাহলে মাইনাসের 5 মাইনাস প্লাস 8x²। নিচের সেম লসাগু করলে কত আসবে? 5 - 8x²। তাহলে উপরে থাকতেছে কত? 3 - 4x²। বসায় দাও, 3 - 4x² + 1, মানে প্লাসের 5 মাইনাসের 8x²। ওকে, সো এবার ক্যালকুলেশন করি। উপরে কত আছে দেখো তো, 4x²। দেখো 3 - 5 মানে কি? -2 -4 + 8 মানে +4x²। ওকে, নিচেরটা যদি চিন্তা করি 5 3 এবং 5 মানে কত? 8 -4 মাইনাস মানে কি? -12x² ডিভাইড বাই থাকবে না এটা। এবার তুমি চাইলে আরো একটু ছোট করতে পারো, তুমি চাইলে কমন নিতে পারো। কমন কি আছে দেখো, উপরে থেকে আমি চাইলে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকতেছে কত? -1 আর এখানে থাকতেছে 2। তাহলে একটু সাজিয়ে লিখলে 2x² - 1। আর নিচে যদি আমি কমন নিই, 4 কমন নেওয়া যায় না? 4 কমন নাও, 4 কমন নিলে এখানে থাকতেছে কত? 4 দোকানে 8 -3 4 12 মানে 3x²। এটা দিয়ে এটা কাটলে কত আসে? 2। তাহলে নিচে আবার তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো যে 2x² - 1 আর নিচে হলো 2 - 3x²। ওকে, সো এটাই কিন্তু আমাদের উত্তর। এটাই উত্তর। বুঝছো সবাই? ক্লিয়ার হইছো সবাই? ওকে, আচ্ছা। সো এবার খেয়াল করো, এই যে যেটা আছে এটা তো অলরেডি আমরা সলভ করে ফেলছি। এগুলা কি করবা? নিজেরা টেস্ট করবা। এবার দেখবা কি ম্যাক্সিমাম কোশ্চেনগুলোর উত্তর না একই রকমই হয়ে গেছে, দেখবা। চলো এরপরে যে বোর্ডগুলো আছে একটু দেখো, এটার মধ্যে কি আছে? সি দিছে, ডি দিছে, সি ইন্টু ডি বলছে। সি ইন্টু ডি ক্রোমোজোর, তো ক্রোমোজোরটা আমরা একটু দেখাই। এ এবং বি দিছে সি ইন্টু ডি। সি ইন্টু ডি মানে কি? সি ইজ ইকুয়াল টু বলছে a, বি, ডি ইজ ইকুয়াল টু বলছে 1, 2। তাহলে সি ইন্টু ডি মানে কত? ক্রোমোজোর a, বি ইন্টু 1, 2। এবার তুমি তো গুণ মানে কি? ক্রোমোজোর বলতে এটা কার্তেশীয় গুণজ, কিন্তু কার্তেশীয় গুণজ করা একদম সহজ। চোখ বন্ধ করে লিখে দেওয়া যায়। কেমনে লিখবা দেখো, চোখ বন্ধ করে দেখি। a, বি 1, 2। তাহলে a এর সাথে 1, a এর সাথে 2, b এর সাথে 1, b এর সাথে 2, চারটা হবে। দেখো চোখ বন্ধ করে লিখে দিতে পারবে, দেখবা। এই দেখো a, 1, a, 2, b, 1, b, 2, শেষ। a, 1, a, 2, b, 1, b, 2। চোখ বন্ধ করে লেখা যায়, একদম সহজ অঙ্ক। ক্লিয়ার সবাই? দেখ তো চোখ বন্ধ করে লিখে দিছি কিন্তু। আচ্ছা, তাহলে দেখ পি অফ এ, এটা তো আরো সহজ। এটা বইয়ের অঙ্ক ভাই, এটা 6 নাম্বার। এই যে আমি লিখে দিই, দেখ কোশ্চেন দেখলে বলা যায়। এটা হলো 2.1 6 নাম্বার অঙ্কের মতো। মিলে দেখো না, একদম সহজ অঙ্ক। 2.1 6 নাম্বার অঙ্কের মতো। কেমনে করে এটা? পি অফ এ নির্ণয় করতে বলছে। দেখা হচ্ছে এ সেটের উপাদান, এন হলে পি অফ এ এর উপাদান 2n কে সমর্থন করে। ওকে, ভালো কথা। এ মানে কত? এটাকে নির্ণয় করি। x বিলংস টু n বলছে x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? 2 থেকে বড় অথবা 2 এর সমান এমন সকল সংখ্যাগুলোকে যেগুলো অন্য সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগশেষে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তাহলে মৌলিক সংখ্যা 7 থেকে ছোট বলছে, তাহলে 7 এক তো যাবে না, 2 3 5 7 তো সমান বলে নাই, 7 সমান বলছে। এই যেটা, সো খেয়াল করি a এর মান পেয়ে গেছি। পি অফ এ বের করা যাবে না? পি অফ এ মানে কি? এইটাও তো সহজ ভাই, এগুলো বারবার একই অঙ্ক। এগুলো কিন্তু চোখ বন্ধ করে লেখা যায়। আবার ট্রাই হবে নাকি? চল ট্রাই করি। তো আবার বলবি দেখে লেখে, এই যে এভাবে তো লেখা যাইতেছে না, লিখে দিতাম। ঠিক আছে, দেখ এর মান বলছে না, এর মান। তাহলে চল
এই যে দেখতেছি না কিন্তু আমি, হ্যাঁ দেখতেছি না। ওকে, লাইন ধরে নিই। ওকে, লাইন প্রথমে 2, এরপরে 3, এরপরে 5, 2 3 2 5। ঠিক আছে লাইন? ঠিক আছে। তারপরে দেখ 2 এর সাথে এই যে 3 এর সাথে 5, 2 3 5, ফাঁকা সেট দিয়ে সবগুলোকে সেকেন্ড থেকে আবদ্ধ করে শেষ। এর থেকে সহজ হবে না। কিন্তু জাস্ট লাইনটা সাজাবা কেমন, এটা তো লিখলাম, এটা লিখলাম। এবার কাজ হলো তুমি যে সমর্থন করে এটা বাংলায় সাথে লিখবা কেমন। তুমি জাস্ট লেখো, এই যেটা লিখবা। দেখ তোদের সাথে আজকে ম্যাজিক দেখাইতেছি। হ্যাঁ দেখ, তো তুমি প্রথমে লিখবা যে এর উপাদান, এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। এই যে 1 2 3, 3টা। তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা? পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা? 8টা বের হয়েছে। এই 8টা মানে কি? 2 এর উপর পাওয়ার কিউব, 2 এর উপর পাওয়ার কিউব মানে কত? 2 এর উপর পাওয়ার n। শেষ। এরপরে এখানে বাংলায় লিখে দিবা, এখানে বাংলায় কোশ্চেন লিখে দিবা। এই যে কোশ্চেনের লিখবা, শেষ, প্রমাণিত হয়ে গেছে। শেষ। সহজ অঙ্ক ভাই, সহজ অঙ্ক, সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। ওকে, আচ্ছা দেখো এগুলো কিন্তু সহজ অঙ্ক ভাই। এই যে দেখ একটু আগে যে অঙ্কটা করাইছি, জি অফ ওই 1/x পড়ছিলাম না, এখানে জাস্ট এই x ইনভার্স 1 আছে। এটা মানেই কি রে পাগলা? এটা মানেই হলো কিন্তু জি অফ 1/x। দেখছিস, এটা মানেই কিন্তু জি অফ 1/x। এটা অঙ্ক কোথায় আছে? এই অঙ্ক কিন্তু আছে। এই অঙ্ক কোথায় আছে? ওই যে বললাম একটু আগে যে তুমি 2.1 এ যাও, সরি 2.1 না, এটা 2.2 এ যাও, 2.2 এর 15 নম্বর অঙ্কের দিকে যাও, দেখবা কি এই টাইপের একটা অঙ্ক হাজির হয়ে আছে। করে ফেলবা, টেস্ট করবা, এগুলা বাসায় টেস্ট করবা। সেম অঙ্ক তো বাসায় টেস্ট করবা। দেখো পরের সৃজনশীল ক্রমজোর দিছে। দেখ ভাই x + 3 = 5, y - 5 = 3, x y এর মান বের করতে হচ্ছে। না পারলে মাইর, না পারলে কোনো কথা নেই, না পারলে মাইর। এই যে কার্তেশীয় গুণজ বলছে, কার্তেশীয় গুণজ করে যে মানটা পাবা সেটার আবার কি বলছে? উপস্থিত সংখ্যা বের করতে বলছে। সহজ অঙ্ক। আর এটা তো আমি কি বলবো, এটা তো আমি করাইতে করাইতে শেষ করে ফেললাম, এটা করাইতে করাইতে শেষ করে ফেললাম। তাহলে এটা কি করবা? বাসায় টেস্ট করে ফেলবা, সব টেস্ট। সো এখানে যা আছে সবগুলাই পারবা। সো আমরা এখানে এই স্লাইডে প্রায় 10টা সৃজনশীল অ্যাড করছি। তোমরা কি করবা? আমরা যেগুলো করাইছি না এর বাইরে আর কিছু নাই, দেখবা কি সব ঘুরে ফিরে একই অঙ্ক আসতেছে। সেগুলা কি করবা? বাসায় সবগুলা টেস্ট করে ফেলবা। তো আশা করি তোমাদের সেট এবং ফাংশনের এই 10টা সৃজনশীল যদি কেউ সলভ করে বাড়ির কাছে হিসেবে জমা দিতে পারো, তার আর কোনো সমস্যা থাকবে না, তার কোনো সমস্যাই থাকবে না। তো আশা করি তোমরা বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।